সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দীপ্ত টিভিতে দেখছেন আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসএমসি নিবেদিত পুষ্টি ভাবনা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে পুষ্টি ভাবনায় আমরা নানান বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো গর্ভাবস্থায় যে সকল স্বাস্থ্য ঝুঁকি হয় এবং কি কি পুষ্টি আসলে গ্রহণ করা উচিত। এই প্রাসঙ্গিক আলোচনায় দুইজন স্বনামধন্য ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে আছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে মূল আলোচনায় চলে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে প্রেজেন্ট আছেন প্রফেসর ডক্টর লতিফা শামসুদ্দিন ম্যাডাম। তিনি পাস্ট প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন ওজিএসবিতে, এবং আমাদের সাথে আরও রয়েছেন তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আপনাদের দুইজনকেই অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। আশা করি ভালো আছেন। ধন্যবাদ। জি ধন্যবাদ, ভালো আছি আমরা। ম্যাডামকে দিয়ে আসলে শুরু করতে চাই যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাইবো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। সেটি হলো যে গর্ভাবস্থায় যে সকল সমস্যার উদ্ভাবন হয় বা যে সকল জটিলতা হতে পারে। তো প্রথমেই যদি আমি এভাবে একটু আপনার কাছ থেকে সহজভাবে জেনে নিতে চাই যে গর্ভাবস্থায় কি কি ধরনের সমস্যা বা ঝুঁকি রয়েছে যেগুলো আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি। গর্ভ হয়ে গেলে তো ভালো। গর্ভ হওয়ার পরে যে সমস্যাগুলো হয়, প্রথম 3 মাসে সাধারণত বমি হয় খুব মেয়েদের। এখন সেই বমিটা প্রিভেন্ট করা বা হাউ টু ম্যানেজ, এটা একটা সমস্যা ওদের হয়। তবে অল্প দিন পরে সে বমিটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে। এটা খুব একটা কষ্ট দেয় না, আর খুব একটা ওয়েটও লস হয় না এই বমিতে। এই বমি বরং বেটার। তারপরে যেটা হয়, সেটা মেয়েরা তো কর্মজীবনে চলে যায়। প্রথম 3 মাসের মধ্যে সে হয়তো প্রথম 15 দিন ম্যানেজ করতে পারে, তারপর তার কাজ। তো সেই কাজের মধ্যে সে যখন যাবে, তখন তাকে বুঝতে হবে কোনো এমন জায়গায় যাবে না যেখানে তার পা ফসকে যেতে পারে, যেখানে সে পড়ে যেতে পারে, বা যেখানে গেলে তার ব্লিডিং হতে পারে, মানে হঠাৎ করে ঝাঁকুনি খেলে প্রেগনেন্সিটা ডিস্টার্ব হতে পারে। তো এই ধরনের কাজ থেকে সে তাকে বিরত থাকতে হবে। আরেকটা হলো প্রথম 3 মাসে, মানে ফার্স্ট ট্রাইমেস্টার বলি আমরা, এই সময় অ্যাবর্শন মানে বাচ্চা নষ্ট হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এখন নষ্ট যাতে না হয় তার জন্য তাকে কী কী করতে হবে, একটা হলো তার হেলথ মেনটেন করতে হবে। সে যেভাবে হোক যে খাবার খেতে পারে সেটাই খেতে হবে, কারণ হেলথ না থাকলে সে পারবে না। আরেকটা হলো তার কর্মজীবন, তো কাজ তো তাকে করতেই হবে, সে কাজের জন্য তাকে ফিটনেস লাগবে। তো প্রথম 3 মাসে যেটা খুব একটা উঁচু নিচু রাস্তা বা কোনো একটা যেখানে খুব একটা অঘটন হচ্ছে সেখানে দৌড়ে যাওয়া, মানে যেখানে নাকি মেন্টাল স্ট্রেস হয়, এই সমস্ত জায়গাগুলোতে বিরত থাকলে বেটার। আর একটা হলো যেখানে সে চাকরি করে, সেই চাকরি জায়গাটা তাকে দেখতে হবে কীভাবে সে যায়। তাকে খুব একটা বাজে রাস্তায় না গিয়ে একটা মসৃণ রাস্তা দিয়ে শুধু যায়, তাতে ওর পেলভিসে মানে কোমরে ব্যথা কম লাগে, সে নর্মাল গতিতে হাঁটতে পারে এবং পেটে বাচ্চাটাও শান্ত থাকে। কিন্তু যদি উল্টাপাল্টা করে তাহলে পড়ে যেতে পারে, হোঁচট খেয়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, সো মেনি থিংস মাইট হ্যাপেন। তো প্রথম 3 মাসটা তার শরীরটাকে গঠন করতে হবে এবং বাচ্চাটাকেও ঠিক রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর সারা জীবনে চাওয়া একটা বাচ্চা এরকম একটা অল্পতে নষ্ট হবে, এটা আমরা চাই না। তো সেইভাবে মাকে একটু রেস্ট নিতে হবে, সচেতন থাকতে হবে, খাবার দাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। জি ধন্যবাদ ম্যাডাম। স্যার, এবার আপনার কাছে ম্যাডামের কথা সূত্র ধরেই জানতে চাইবো যে এই যে ম্যাডাম বললেন যে প্রথম 3 মাসে যেমন অনেক ঝুঁকি রয়েছে এবং পরে একদম শেষের দিকেও অনেক ঝুঁকি থাকে। তো প্রথম ঝুঁকির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাডাম তুলে ধরলেন খাদ্যাভ্যাস বা কি কি খাবে, খাওয়া দাওয়াটা পরিমিত হতে হবে। তো বর্তমানে দেখা যায় বিশেষ করে আমাদের দেশের মতো দেশগুলোতে যে গর্ভাবস্থায় মায়েরা প্রচণ্ড অপুষ্টির শিকার হয়, স্বাস্থ্য ঝুঁকির একটা অন্যতম কারণ অপুষ্টি। তো এই বিষয়টি নিয়ে কি স্যার আপনি একটু উদ্ভাবন মানে একটু আলোচনাটা তুলে ধরবেন আমাদেরকে যে কি কি সমস্যা আসলে হতে পারে? আসলে এটা হয়, এটা একটা বড়সড় কারণ। বাংলাদেশের মাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, তার একটা বড় কারণ হলো তাদের যে পুষ্টি চাহিদা, সে পুষ্টি চাহিদা পুরোপুরিভাবে পূরণ হয় না, অর্থাৎ অনুপুষ্টির অভাব থাকে তাদের মধ্যে। গবেষণায় দেখা গেছে যে 15 থেকে 49 বছরের মহিলাদের মধ্যে 72% মতো দেখা যায় যে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে। এটা খুবই কমন। জিঙ্কের ডেফিসিয়েন্সি 44% মতো আছে, আয়রন ডেফিসিয়েন্সি 30% মতো, আয়োডিন ডেফিসিয়েন্সি আছে অ্যানাদার 30%। এবং সেখানে যদি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্ট হয় সেখানে কিন্তু এটা 40% মতো এই ডেফিসিয়েন্সি হয়, আয়রন ডেফিসিয়েন্সি। তো এই যে আমি যেটা বললাম, এবং প্রত্যেকটা নিউট্রিশনের
মাইক্রোনিউট্রিশনের এক একটা কাজ আছে। এরা ছোট মনে হলেও এরা কিন্তু মাইক্রো অর্থাৎ ছোট, কিন্তু তাদের কাজটা কিন্তু খুব বড়। আমি একটা এক্সাম্পল আপনাকে দেই, যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যদি থাকে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি যদি থাকে, তাহলে কি হয়? ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আপনার যদি থাকে, তাহলে তার যে বাচ্চার অস্থিমজ্জা ঠিকমতো ডেভেলপ করার কথা, সেটা কিন্তু হয় না। এটা গেল শিশুর ক্ষেত্রে। আর মায়ের ক্ষেত্রে যেটা হয়, সেটা হলো মায়ের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেটা আস্তে আস্তে লিড করে যে মা শেষ পর্যন্ত প্রি অ্যাক্লামশিয়া এবং তারপরে অ্যাক্লামশিয়া হবার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেড়ে যায়। তাহলে কি আছে, যে এই যে আমরা চাই যে ক্যালসিয়ামের অভাব না থাকুক, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি না থাকুক, এরকম প্রত্যেকটা মাইক্রোনিউট্রিশনের এক একটা রোল আছে শরীরে, শিশুর উপরে তার একটা প্রভাব আছে। তো সেই কারণে আমরা বলি যে প্রত্যেকটি মা তার এই নিউট্রিশনের চাহিদা যাতে পূরণ করা থাকে এবং তার কোনো মাইক্রোনিউট্রিশনের অভাব না থাকে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডাম, যে বিষয়টি আমি মনে করি যে আপনারাও একাত্মতা ঘোষণা করবেন, যে আসলে গর্ভাবস্থায় পুষ্টিহীনতা বা অপুষ্টির আরেকটা অন্যতম কারণ কিন্তু আমাদের এই দারিদ্রতা এবং আমাদের যে শিক্ষার অভাব। এবং অবশ্যই আপনি চিন্তা করে দেখেন যে অনেক অল্প বয়সে মেয়েরা বিয়ে করছে এবং প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? হ্যাঁ, কথাটা সত্য। কারণ আমাদের মায়েরা যখন গর্ভবতী হয়, বেশিরভাগই 18 বছর আগে বিয়ে হয়ে যাচ্ছে, তাদের নিজের শরীরে কিন্তু গঠিত হয় না। তখন তারা আবার আরেকটা প্রেগনেন্সি নিচ্ছে, মানে আরেকটা বাচ্চার ভেতরে দায়িত্ব নিয়েছে। তো দুজনে মিলেই ডেফিসিয়েন্সি ভোগে, মা এবং বাচ্চা দুজন সমানে। তো এতে হলো কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আরেকটা ঝুঁকিতে পড়ে গেল, আমরা কিন্তু কাউকে আর বাঁচাতে পারছি না। তো মা যখন নাকি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়, বিশেষ করে আয়রন, আমাদের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়। ওটা হলো তোমার পেটে যে বাচ্চাটা আছে, ওটার মেল ডেভেলপমেন্ট, ওটা সারাদিন হতেই আছে। তো একটা মেল ডেভেলপ বাচ্চা, বা এই যে এখন আমরা ডিফ অ্যান্ড ডাম কতগুলো বাচ্চা দেখি, বা অ্যাবনর্মালিটিস ইন দ্য বেবিজ, দিস ইজ বিকজ অফ দিস মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। তো আমাদের যদি কম্প্যাক্ট একটা খাবার থাকতো যেখানে অল দিজ আর অ্যাভেলেবল, তাহলে কিন্তু দ্যাট ইজ ভেরি এফিসিয়েন্ট, ভালো হতো আমাদের জন্য। তো আমাদের মায়েদেরকে সেদিকে সচেতন হতে হবে। আমাদের এসএমসির কিন্তু আছে, কিন্তু ওরা হয়তো অতটা জানেই না। তো এই জানানোর দায়িত্ব কিন্তু এসএমসির। আর মা যে জানবে না, এটা কিন্তু আমরা জেনেই আসছি, এই দেশে আমরা থাকি, আমরা জানি। তবু আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যে সমস্ত আয়রনগুলো দেওয়া হয়, সেখানে এসএমসি কিন্তু যেতে পারে, এবং গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় এই খাবার মাইক্রোনিউট্রিয়েন্টগুলো যেতে পারে। তাহলে ভবিষ্যতে প্রজন্ম এই ধরনের ডেফিসিয়েন্সি সিনড্রোমে সাফার করবে না। তা আমার মনে হয় দিস ক্যান বি ওয়ান ডিউটি ফর দ্য এসএমসি, এবং আমাদেরও দায়িত্ব গাইনোকোলজিস্টদের টু টক টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ম্যানেজ দ্য থিং। আমার মনে ভালো হয় তাহলে। অবশ্যই ম্যাডাম। তো আমি একটু স্যারের কাছে জানতে চাইবো, ম্যাডাম যেরকমটি বললেন যে আসলে সোশ্যাল মার্কেটিং কোম্পানি তো দীর্ঘ 50 বছর ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে। এবং আমি জানি স্যার আপনি দীর্ঘদিন ধরে পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েরা কি করে স্বাস্থ্য নিশ্চিত করতে পারে এবং একই সাথে আপনার একদম রেগুলার ফর্মে পুষ্টির যে জিনিসগুলো, সাবস্টেন্সগুলো একটা জায়গায় পেতে পারে, ফুল কেয়ার একটা ট্রিটমেন্ট পেতে পারে, সে বিষয়ে আপনারা কাজ করছেন, একটু যদি বলতেন দর্শকদেরকে। দেখেন, আমি শুরুতেই কিন্তু বলেছি যে বিভিন্ন নিউট্রিশন, মাইক্রোনিউট্রিশনের ডেফিসিয়েন্সির কথা বললাম, তার হারের কথা বললাম। এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক। বাংলাদেশে এই সমস্যাটার সমাধান করা একান্ত দরকার। কেন এই সমস্যার সমাধান করা দরকার? বাংলাদেশে 100টা শিশুর মধ্যে 18টা শিশু আন্ডারওয়েট হয়, অর্থাৎ ম্যালনারিশ হয়। এই যে ম্যালনারিশ হয় একটা শিশু, সে 2.5 কেজির নিচে তার ওজন থাকে, এবং এ কিন্তু যখন এই শিশুটি অ্যাডাল্ট হবে, তখনও কিন্তু তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ সারা জীবন তার কনসিকুয়েন্স বয়ে বেড়ায়। এটা তো গেল আপনি শিশুর কথা বললাম। মার যে অবস্থা, মার যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তাহলে কিন্তু মার যদি পোস্টপার্টাম হ্যামারেজ হয়, সেটা আরও অ্যাগ্রাভেট করে, সেখানে মাতৃমৃত্যুর সম্ভাবনা আরও বেড়ে যায়।
তো এইরকম আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখতে পারি যে এই যে মায়ের স্বাস্থ্য এবং শিশুর স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই এবং একটা সুস্থ শিশু চাই, সুস্থ মা চাই তার প্রেগনেন্সিকালীন সময়, তাহলে আমাদের কি দরকার? মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। কেন খাবারের থেকে ওই সাপ্লিমেন্টটা পুরাপুরি নিউট্রিশন পাবে এটা খুবই দুরূহ ব্যাপার। আর মা তো এমনি অনেকটা খেতে পারে না, ফার্স্ট ট্রাইমেস্টারে তো আরও বেশি প্রবলেম হয়, আপা আরও বলতে পারবে, তার বমিটিং টেন্ডেন্সি থাকে অনেক রকমের। তো সেই কারণে আমরা বলি যে প্রত্যেকটা মা 15 ইনগ্রেডিয়েন্টস আছে এখানে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টে। ধরেন ভিটামিন এ, ভিটামিন বি আবার 5 রকমের আছে, দেন ভিটামিন সি, ডি, ই, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, এগুলো কিন্তু আয়োডিন, প্রত্যেকটা মানে 15 ইনগ্রেডিয়েন্টস যেটা দরকার এটা আছে। তো এটা যদি থাকে আর মার যতটুকু দরকার 180টা ট্যাবলেট খেলে মার জন্য এই নিউট্রিশন সাপ্লিমেন্ট ঠিকমতো পাবে। এর সাথে সাথে আর একটা জিনিস দরকার মার, ওখানে কিন্তু ক্যালসিয়াম নাই, কেন ওই কম্পোজিশনে ক্যালসিয়ামটা ওই রকম করা যায়নি, আলাদা তার ক্যালসিয়াম খেতে হবে। আমাদের নিজস্ব সাপ্লিমেন্ট আছে ফরবোন। তো আমরা চাই ইটস এ কম্বিনেশন, অর্থাৎ এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম এইটা যদি মা পায় এবং তাহলে তার পুষ্টির অভাব যেরকম থাকবে না, তার সাথে সাথে 4টা এএনসি সার্ভিস যদি মাকে এনশিওর করা যায়, মিনিমাম আমরা 8টার কথাও বলি, কিন্তু 8টা না পারলেও 4টা করতেই হবে। এই 4টা যদি করে তাহলে মার ঝুঁকিটা আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং মাকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবো প্রেগনেন্সিকালীন সময়। এই গেল 2টা। আর থার্ড হলো মাকে কি করতে হবে, মাকে কোনো না কোনো সেন্টারে, হেলথ সেন্টারে ডেলিভারি করতে হবে। কারণ এই মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায় যদি হাউস হোল্ড লেভেলে। এখনও কিন্তু 35-এর মতো, অর্থাৎ 35টা গর্ভবতী মা, 35 জন গর্ভবতী মার এখনও হাউস হোল্ড লেভেলে ডেলিভারি হয়। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিষয়গুলোকে যদি আমরা একই সূত্রে গাঁথতে পারি, একটা মালা গাঁথতে পারি এবং এগুলো যদি এনশিওর করতে পারি, তাহলে কিন্তু আমরা যেরকম মাদের স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে এ দেশ এবং শিশুদেরও আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবো, সুস্থ শিশু জন্ম লাভ করবে। জি, আসলে আমাদের সকলেরই তো উদ্দেশ্য তাই যে সকলেই সুস্থ থাকুক, বিশেষ করে মা এবং শিশু স্বাস্থ্য নিশ্চিত করা। তো এই আলোচনার মধ্যে একটা জিনিস আসলে খুবই জরুরি, যেটা হচ্ছে স্যার দেখেন এই মায়েরা দেখা যায় যেগুলো বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, যে মায়েদের তারা নিজেরাই প্রপারলি ডেভেলপ না মানসিক এবং শারীরিকভাবে, এরপরেও তারা তার পরপর গর্ভবতী হচ্ছে, বাচ্চা জন্ম দিচ্ছে এবং পরবর্তীতে এই যে অপুষ্ট বা অপুষ্টি সারা জীবন কিন্তু তাদের মধ্যে থেকে যাচ্ছে। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? আমি স্যারকে দিয়ে আগে শুরু করি, একটু যদি স্যার বলেন। এটা অপুষ্টি দেখেন, আমরা বলি 18 বছরের আগে কোনোভাবেই বিয়ে না, কিন্তু 50টা অ্যাডোলেসেন্ট, অর্থাৎ যার বয়স 18 বছরের নিচে, তার বিয়ে হয়ে যাচ্ছে। সে একটু আগে লতিফা আপা কিন্তু বললেন যে একটা শিশু, ইনেসেন্স সে একটা শিশু, তার মধ্যে আর একটা শিশু আসতেছে। তো স্বাভাবিক কারণেই, এবং তাদের যে খাবার সেটা পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, তার ফলে কি হয় দেখা গেছে গবেষণায় যে এই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্ট যারা হয় তাদের মধ্যে মাতৃমৃত্যু কিন্তু আরও বেশি, তাদের মধ্যে বিভিন্ন কমপ্লিকেশনের সম্ভাবনা বেশি। তো এই জন্যই আমরা বলি যে এই অ্যাডোলেসেন্ট যারা, তারা প্রপারভাবে বেড়ে উঠুক, কমপক্ষে তাদের 20 বছর হোক এবং 20 বছর পরে তার সন্তান হোক। আমরা বলি 18, 20, 35, 3। 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, আর 2টা সন্তানের মধ্যে মিনিমাম 3 বছরের ব্যবধান থাকবে এবং 35 বছরের পরেও কিন্তু সন্তান না। আর এই 4টা ইন্ডিকেটরের কোনোটাই যদি ঠিকমতো না পালন করে, তাহলে সেখানে মাতৃমৃত্যুও বেশি, শিশু মৃত্যুও বেশি। স্যারের কাছ থেকে শুনছিলাম যে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তারাও সারা জীবন কিন্তু এই বয়ে বেড়াচ্ছে এই পুষ্টিহীনতার বিষয়টি। তো এই বিষয়টি ম্যাডাম আপনি কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই, কারণ একটা পুষ্টি সম্পন্ন মা না হতেই সে আবার আরেকটা সন্তানের মা হচ্ছে। কাজে তার যে অপুষ্টি সেটা তার শরীরে যেমন বহন করছে পরবর্তী বাচ্চার শরীরে, তাহলে আমরা বংশ পড়াশোনা কিন্তু অপুষ্টিতে ভোগ করছি। তো এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে, কারণ আমাদের গাইনোকোলজিস্ট আর অ্যাজ এ হোল কান্ট্রি আমরা কিন্তু ফাইট করছি এগেনস্ট দিস পুষ্টিহীনতা। এবং মায়েদের স্বাস্থ্য প্রপার না হলে
জাতি কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। কারণ মাকে সোজা হয়ে দাঁড়ালে সে তার সন্তান, তার ফ্যামিলি সব কিছুকে পারবে, এটা আমরা মনে করি এবং এটাই সত্য। তো এখন এই মায়েদেরকে কিভাবে পুষ্টিহীনতা থেকে তুমি বাঁচাতে পারো, এক নম্বর আমার মনে হয় এডুকেশন। কারণ শিক্ষা না হলে এই কথাগুলো আমরা অনেকবার বলছি কিন্তু কেমন জানি কানে যায় না। তো কানে ঢুকাতে হলে দে আর টু লার্ন। আরেকটা হলো, আমি যখন আরও অনেক বছর আগে ও জিএসবিতে আমরা কাজ করি বা আমি গাইনোকোলজিস্ট অনেক দিনের, তখন আমি বলতাম যখন একটা বাচ্চাকে টিকা দেয়, আমাদের কিন্তু ইমিউনাইজেশন আগে এসছে, তো টিকা দিতে একটা মা একটা সেন্টারে গিয়ে বাচ্চা নিয়ে এরকম বসে থাকে, আর বাচ্চা থেকে টিকা দেয়, মা কিন্তু বাচ্চা নিয়ে খুশি হয়ে বাড়ি চলে আসে। তাই বলে ওই সময় কেন একটা মাকে একটা অ্যান্টিনেটাল চেক আপ দেওয়া যায় না? একই সেন্টার ক্যান প্রোভাইড, এবং এটা আমাদের একটা মোটো হওয়া উচিত যে মা আসছে, বাচ্চা আছে, সময়টা ইউটিলাইজ করুক, মাকে তার অ্যান্টিনেটাল চেক আপ দেখ বা তাকে একটা স্বাস্থ্য সম্বন্ধে কিছু বলুক, আর বাচ্চাকে টিকা দিক। তাহলে মায়ের সময়টাও বাঁচে, বাচ্চাটার জন্য আমাদের ভবিষ্যৎ প্রিপারেশন থাকে। এই ধরনের কতগুলা কম্বাইন এফোর্ট আমাদের গভর্নমেন্টকে দিতে হবে, গভর্নমেন্ট সেটা টেক আপ করবে, তাহলে হোল কান্ট্রি উইল বি বেনিফিটেড। কারণ আমাদের নলেজ তাদের নলেজ তো একটা গ্যাপ থাকবে, এই নলেজটা ট্রান্সমিট করার একটা রাস্তা থাকা লাগবে। এবং আমি মনে করি এসএমসি বহু বছর ধরে কাজ করছেন, এবং তারা যেভাবে কাজ করছে এই কাজটাকে আরও ত্বরান্বিত, আরও মোর অ্যাকসেপ্টেবল টু দ্য সোসাইটি, আরও ইজি ওয়েতে যে তোমরা ডিস্ট্রিবিউট করো, দ্যাট উইল বেটার। আমার এটাই মনে হচ্ছে। স্যার, আপনি এমএমএস প্রজেক্ট নিয়ে বলছিলেন, তো এটার একটা বিরাট সাফল্য কিন্তু এসএমসির। তো এই যে আপনার তৃণমূল পর্যায়ে এই এমএমএস প্রক্রিয়াটাকে নিয়ে যাওয়া, এটার বিষয়ে আসলে স্যার আপনার অভিজ্ঞতাটা যদি আজকে আমাদের সাথে শেয়ার করতেন। দেখুন, আমার অভিজ্ঞতা হলো যে আমরা, ফর এক্সাম্পল আমি গ্রামের কথাই বলি, যে বাংলাদেশে 120টা উপজেলায় আমাদের একটা কার্যক্রম রয়েছে। সেই কার্যক্রমটা হলো এমএমএস, সেখানে থাকবে, এবং অন্যান্য হেলথ এডুকেশন, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এখন যে জিনিসটা হয়েছে যে আমরা বিভিন্নভাবে দেখেছি, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে দেখেছি যে শুধু এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট অর্থাৎ ফুল কেয়ারের কথা বললে হবে না, বা হচ্ছে না। কি করতে হবে তাহলে? সবগুলো মাকে তার এএনসি সার্ভিস, প্রসব পূর্ব সেবা, এটা 4টা প্রসব পূর্ব সেবা এনশিওর করতে হবে। করতে গেলে কি করতে হবে? তাদের যদি ডাক্তারের কাছ থেকে না হয়, অ্যাটলিস্ট প্যারামেডিক্সের এনশিওর করতে হবে, প্যারামেডিক্স নিয়োগ দিতে হবে। তা আমরা এই 120টা উপজেলায় প্যারামেডিক্স নিয়োগ দিয়েছি। তারা এখন এই এএনসি সার্ভিস অর্থাৎ প্রসব পূর্ব সেবাটা দিচ্ছে, সাথে কাউন্সিলিং করতেছে ফুল কেয়ারের কথা, যাতে করে তারা মারা বুঝতে পারে যে 180টা ট্যাবলেট তাদের জন্য কতটা দরকার। এবং তার সাথে সাথে মাদেরকে এডুকেট করছে, মাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, তারা যেন সেন্টারে গিয়ে ডেলিভারি করে। আপনি অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। অর্থাৎ মাদের কাছে যদি না যাই, মাদের কাছে গিয়ে প্রান্তিক পর্যায়ে গিয়ে যদি না অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, তাদের সাথে ইন্টারাকশন না থাকে, তাহলে তো হবে না। তারা তো দূরে আসতে পারবে না, তাদের বিভিন্ন আছে, হয়তো তার ইনলজই এটা মনে করে না যে এটা প্রয়োজন আছে, কিন্তু যদি একজন তার বাড়িতে গিয়ে তাকে ইনভাইট করে তার বাড়ির পাশে এই সেন্টারটা করতে পারে, সেখানে কিন্তু যাচ্ছে। তো আমাদের খুবই পজিটিভ এক্সপিরিয়েন্স। আরেকটা কাজ আমরা করেছি যে বাংলাদেশে প্রায় 13,000-এর মতো আমাদের ব্লু স্টার নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, আমরা তাদেরকে বেসিক যে 5টা কম্পোনেন্ট আছে এএনসি সার্ভিস, সেটা প্রশিক্ষণ দিয়েছি। এবং সেই বেসিক সার্ভিসটা আমরা এএনসি সার্ভিস বলি না, আমরা বলি গর্ভকালীন সেবা দিচ্ছে। এইটুকুও কিন্তু, কারণ আমাদের 4টা এএনসি সার্ভিস মাত্র 41% প্রেগনেন্ট মা পাচ্ছে, আর সবাই পাচ্ছে না। তো আমাদের কথা হলো কোনো না কোনো সেবার মধ্যে আসুক। আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে আমি বললাম 41%, তার মধ্যে আপনার 75%-এর মতো, 72%-এর মতো প্রেগনেন্ট মা সেবাটা পায় প্রাইভেট সেক্টরের মাধ্যমে, প্রাইভেট সেক্টর গ্র্যাজুয়েট ডক্টরের মাধ্যমে মোস্টলি। তাহলে কি হচ্ছে, মানুষ প্রাইভেট সেক্টরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা আরও এই সুযোগটা প্রাইভেট সেক্টরে আরও বিস্তৃত করেছি, আরও এক্সপ্যান্ডেড অবস্থা ক্রিয়েট করেছি, যাতে সারা দেশের প্রেগনেন্ট মারা এই মিনিমাম বেসিক সেবাটা পায়।
জি, আশা করা যায় স্যার একেবারে কেউই যেন এটার আওতা ভুক্ত সকলেই যেন থাকে আর কি, সবাই প্রপারলি, প্রত্যেকটা মা যেন তাদের এই গর্ভকালীন এই স্বাস্থ্যসেবাটা পেতে পারে। তবে একটা জিনিস আমরা যে আলোচনা করছি এটার মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এই গর্ভকালীন মানে গর্ভের পরে যে প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ এবং পুষ্টিহীনতায় মা এবং বাচ্চা দুজনেই এফেক্টেড হচ্ছে। খুব সংক্ষেপে একটু ম্যাডামের কাছ থেকে এই বিষয়টি জেনে নিতে চাইবো। হ্যাঁ, ওরা যে 4টা অ্যান্টিনেটাল চেক আপ করেন, যেটা নাকি তসলিমউদ্দিন বললেন, তাহলে কিন্তু ওরা মেন্টালি রেডি যে ডেলিভারিটা তাকে একটা কোনো সেন্টারে করতে হবে। সে নিজ বাড়িতে ডেলিভারি করবে না, ওটা আমরা বলি হোম ডেলিভারি। যদিও আমাদের স্কিল বা অ্যাটেন্ডেন্স এখনও আছে, কিন্তু সেটা নর্থ বেঙ্গলের কোনো জায়গায় আমরা দেখেছি, বাকিতে খুব একটা নাই, সব জায়গায় সব জায়গায় নেই। কাজে তাদেরকে সেন্টারে এসে ডেলিভারি করবে। যদি সেন্টারে এসে ডেলিভারি করতে, সেন্টার ইজ ইকুইপড, তাদের পোস্টপার্টাম হেমোরেজ মানে ডেলিভারির পরে যে রক্তক্ষরণ, সেটাতে কিন্তু বেশিরভাগ মৃত্যু হয় আমাদের, নাম্বার 1 ডেথ আমাদের। তো সেইটা থেকে অন্তত আমরা বিরত রাখতে পারবো, আর ওদের ট্রেন আপ করতে পারবো। আর বাড়ি ঘর থেকে ফিরে এসে একটা সুন্দর জায়গায় ডেলিভারি করা, এটাতে একটা মানসিক স্বস্তি, সেটাও সে বুঝতে পারবে। আর যে বাচ্চাটা হবে তার কিন্তু প্রপার কেয়ার নেওয়া যায় ওখানে। আর বাড়িতে যখন ডেলিভারি হয় তখন বাচ্চা এক জায়গায়, মা এক জায়গায়, আর যিনি ডেলিভারি করান তিনি তো আরও কাম্বারসাম অবস্থায় চলে যায়। তো এই যে সুবিধাগুলো আমাদের সেন্টারে আছে, আমার মনে হয় এসএমসি খুব সুন্দর করে দেখাতে পারে, এবং এইভাবেই আমাদের ট্রেনটা টুয়ার্ডস দ্য হসপিটাল আসবে। কারণ হসপিটাল ডেলিভারি না হলে তুমি কিছুতে আগাতে পারবে না। মানে ডেলিভারি, পোস্ট ডেলিভারি, পোস্টপার্টাম, এই পিরিয়ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ডেলিভারি হলেই তার মুক্তি হলো না, তারপর 40 দিন পর্যন্ত তাকে আমাদের কেয়ার নেওয়ার কথা, বোথ আমাদের রিলিজিয়াসলি, আমরাও তাই মনে করি। তা আমরা মনে করি ওই সময় সে উইক, তাকে একটা সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা কি দিয়ে দেব, এখানে এসএমসির কি কর্তব্য আছে, কোন ভিটামিন খাবে বা হোয়াট দে উইল ডু, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কাজ। আমি মনে করি এসএমসি এই কাজটা করছে এবং করবে, এবং আমরা তাদের সাথে থাকবো। একদম গ্রামে গঞ্জে স্কিল ডেলিভারি থেকে শুরু করে আপ টু দ্য সেন্টার আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ডগুলো চলবে। তাহলে আমার মনে হয় একদিন উন্নত আমরা হতে পারবো। জি, নিশ্চয়ই। স্যার, এমএমএস প্রজেক্ট নিয়ে আরেকটা জিনিস জানার ছিল, যে অনেকে হয়তো এই মুহূর্তে আমাদের টেলিভিশন সেটের সামনে বসে আছে গর্ভবতী মায়েরা, তো এই এমএমএস বা ফুল কেয়ার কিভাবে খাওয়া যাবে, এই ডোজেস গাইডলাইনটা কি একটু বলা যাবে? ফুল কেয়ার হলো সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার, অর্থাৎ না ট্রাইমেস্টার বলাটা ঠিক না, 12 সপ্তাহের পরে, মানে খুব সহজভাবে আমার বলতে হবে। তো এই 12 সপ্তাহের আগে হয়তো অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি এটা করা যায় না, বমি হয়, বা সাধারণত আপনি যদি সেকেন্ড যে 12 সপ্তাহ, তার যে পরে 24 সপ্তাহ থেকে 24 সপ্তাহ থেকে অনওয়ার্ড, এই যে আপনার প্রতিদিন একটা করে, আপনার 180টা ট্যাবলেট খেতে হবে। 180টা ট্যাবলেট খেলে আমরা বলি একজন প্রেগনেন্সির যতটুকু, প্রেগনেন্ট মার যতটুকু নিউট্রিশনের, মাইক্রোনিউট্রিশনের দরকার ততটুকু তার হবে। কিন্তু আগে যেন বেশি আর কম না থাকে, না নর্মাল প্রেগনেন্সি। একটা কথা আমি বলে রাখি, শুধু এই এমএমএস বা ফুল কেয়ার খেলেই হবে না। আমি এই যে দর্শকদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলি, যে কোনো প্রেগনেন্ট মা তার কমপক্ষে 4টা প্রসব পূর্ব সেবা নিতেই হবে। কিন্তু কোথায় নেবে? সেইটা হলো যে কোনো সেন্টারে যাবে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে, অথবা কোনো ডাক্তারের কাছে। কিন্তু প্যারামেডিক্সের কাছে যদি সে যায়, তাহলে একটা সেবা কমপক্ষে গ্রাজুয়েট ডক্টরের কাছে কিন্তু যেতে হবে। তা নাহলে হয় কি, পুরোটা আইডেন্টিফাই হয় না, তো সেখানে সমস্যা থাকে। এটা কিন্তু করতেই হবে। সেকেন্ড যে জিনিসটা, তার ওই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম খেতে হবে, যাতে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি না থাকে, এবং তার সেন্টারে ডেলিভারি হসপিটাল ডেলিভারি। এই বিষয়গুলো কিন্তু মাস্ট। এইগুলো যদি করে, তাহলেই আমরা সুস্থ মা পাবো, সুস্থ প্রেগনেন্ট মা, গর্ভবতী মা পাবো, এবং সুস্থ শিশু, মাতৃমৃত্যু কমে যাবে আমাদের। একটা জিনিস যে বললেন, স্যারও বললেন, ম্যাডামও বললেন, যে হসপিটাল ডেলিভারিটা নিশ্চিত করতে হবে, কিন্তু আসলে এখনো আমাদের অনেক মিথ আছে। আমাদের সাধারণ মানুষে অনেকেই মনে করে যে হসপিটালে গেলেই বোধহয় আমার সিজারিয়ান সেকশন করবে, এবং আমার অনেক অর্থনৈতিক কিছু অব্লিগেশনস থেকে যায়। এই বিষয়টি নিয়ে কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন? আপা বলবেন এ ব্যাপারে আরো ভালোভাবে। কিন্তু একটা কথা কি, এই যে পোস্টপার্টাম হ্যামারেজ যেটা হয়, যদি সেন্টারে যায়, সেখানে হয়, তাহলে ডাক্তার সহজেই সে কিন্তু নির্ধারণ করতে পারে যে এটা হ্যামারেজ হচ্ছে, অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে, এবং সে
তার যদি স্বাস্থ্যকেন্দ্রে যদি ম্যানেজমেন্ট করার সম্ভাবনা থাকে তাহলে সে ওখানে করবে অথবা কোথাও রেফার করবে। কিন্তু না গেলে হসপিটালে এই যে বাড়ি বসে এটা একটু আইডেন্টিফাই করাও ডিফিকাল্ট। তো সেখানেই মৃত্যুটার ওই মাতৃমৃত্যু যেটা হয় বাংলাদেশে প্রায় 4000-এর মতো, ওই ঘটনাটা আপা আরও ভালো বলতে পারবেন যে বাংলাদেশে যে মাতৃমৃত্যু হয় তার বড় কারণ হলো অ্যাক্লামশিয়া, ওই যে খিঁচুনি যেটা আমরা বলি, এবং পোস্টপার্টাম হ্যামারেজ। এটার সম্ভাবনা কমে যাবে। আপনি একটু অ্যাড করেন সাথে। আসলে যখন সন্তান জন্ম দেয় মা তো যেখানে বলে সেখানেই যায়, তার কিন্তু নিজস্ব ভিউ খুব কম থাকে, ফ্যামিলি তাকে লিড করে। এখন ফ্যামিলি থেকে তোমাকে আগে গ্রুম করতে হবে যে বাড়িতে ডেলিভারি হওয়া কোনো রকমই দিব না। এখন ফ্যামিলিতে তার গার্জিয়ানকে, তার হাজব্যান্ড না তার শাশুড়ি, তো ওই দুজনকে আমাদের আগে টিভি সেন্টার হাবিজাবি তোমাদের এই সমস্ত দিয়ে দে আর টু ট্রেন যে আমাদের ডেলিভারি কিন্তু বাড়িতে হওয়া যাবে না। কেন হওয়া যাবে না আমরা বলবো। এখন ডেলিভারি যদি বাড়িতে হয় করবেটা কি? ডেলিভারিতে একটা স্কিল্ড পার্সন লাগে, অ্যান্ড স্কিল অ্যাটেন্ডেন্স মানে ধাত্রী, প্রশিক্ষিত ধাত্রী, প্রসূতিকের ধাত্রীর কতখানি ক্ষমতা আছে। আমাদের এই যে পোস্টপার্টাম হেমারেজ মানে ডেলিভারির পরপর যে ব্লিডিংটা, এটা এতই কুইক হয়। এখন তো তবু আমাদের অনেক কিছু আশাতে কমেছে। যখন আমরা ঢাকা মেডিকেলে কাজ করছি, পালস দেখতে দেখতে দেখবেন রুগী নাই, দৌড়ে এসে বলছে যে আপা পিপিএইচ আসছে, আমি দৌড়ে এসে পালস দেখি যে আমার রুগী শেষ। মানে এরকম একটা ভয়াবহ সিচুয়েশন ছিল। তখন তো ব্লাড চাইলেও ব্লাড কেউ দিত না, দৌড়ে হাজব্যান্ড চলে গেছে গাড়িতে, না এটা আরেক জায়গায় কই গেছে, ইভান নান। তো এই সিচুয়েশন থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। এখন আমরা ব্লাড পাই, আমরা এখন পিপিএইচের আগে পেশেন্টটাকে রেফার করি। তো গ্রামে হলেও তো রেফার করা মুশকিল, কারণ তুমি একটা ভেহিকেল রাখবে, ট্রান্সপোর্ট লাগবে, সাথে যাবে কে, পয়সা নিবে কে, ওখানে গিয়ে যে পয়সাগুলো খরচ করবে ইত্যাদি ইত্যাদি। রাদার হোয়াই নট ইন এ সেন্টার। আমাদের তো এখন সেন্টারের অভাব নাই, কাজে ওই সেন্টারে যদি মেয়েটার ডেলিভারি হয় তাহলে সব কিছুই পাওয়া যায়, এবং সে পাওয়াটাই তার জীবনটাকে আবার নতুন করে একটা নতুন জীবন দিবে। তো সেখানে মা আর বাচ্চা কারোর মৃত্যু হওয়ার কথা না। আর সবচেয়ে বড় কথা, এখন তো গভর্নমেন্ট পর্যায়েও অনেক সরকারি হাসপাতাল রয়েছে যেখানে তারা ফ্রিতে এই সার্ভিসটা নিতে পারে। আমরা আয়োজনের শেষের দিকে চলে এসেছি। আমি স্যারের কাছে আরও একবার একটু জানতে চাইবো যে এই যে গর্ভের যে সময়টা, গর্ভকালীন যে সময়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই গর্ভাবস্থাটা যেন সকলের জন্যই পরিকল্পিত হয়, এই বিষয়টি স্যার আপনি কিভাবে বলবেন? অবশ্যই দেখেন, এই একজন সন্তান, অনাগত সন্তান, এটা পরিবারের জন্য কিন্তু প্রচণ্ড আনন্দ বয়ে আনে। এই আনন্দটা নিরানন্দ হোক, সেখানে কোনো মাতৃমৃত্যুর ঘটনা ঘটুক অথবা শিশুর কোনো সমস্যা হোক, এটা আমরা একেবারে চাই না। আমরা এটা চাওয়াটা কোনোভাবেই ঠিক না, কারণ এটা তাদের অধিকার। একজন প্রেগনেন্ট মার অধিকার, সে প্রেগনেন্ট হতে পারে এবং তার ভালোভাবে তার সন্তানটা পৃথিবীতে আসবে এবং সে সুস্থ থাকবে। তো এজন্য যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আমরা এখন পর্যন্ত অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি নাই প্রত্যেকটা মার কাছে, পরিবারের সদস্যদের ওইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি না। মানে কি সচেতনতা, যার জন্য এই সচেতনতা যদি তাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু, যেটা আমরা একটু আগে বলেছি, দেখেন এইটাকে বলে ডিমান্ড সাইড অ্যান্ড সাপ্লাই সাইড। আমি দুইটা সাইডই কিন্তু রেডি। সাপ্লাই সাইডের কথা কেন আমি বললাম? ডিমান্ড সাইড হলো মার যেতে হবে এএনসি সার্ভিসেস সেন্টারের জন্য, প্রেগন্যান্সি ডেলিভারির জন্য যেতে হবে এবং অন্যান্য নিউট্রিশন তার পেতে হবে। আর সাপ্লাই সাইড হলো অলরেডি কিন্তু সরকারিভাবে FWC রয়েছে প্রত্যেকটা ইউনিয়নে, সেখানে ডেলিভারির ব্যবস্থা রয়েছে, কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়া হয়, এগুলো কিন্তু একদম ফ্রি। তারপরে আমরা 120টা উপজেলায় রয়েছি, সোশ্যাল মার্কেটিং কোম্পানির যে যারা প্যারামেডিক্স রয়েছে তারা রয়েছে, সার্ভিস দিচ্ছে, অন্য প্রাইভেট সেক্টর রয়েছে, এনজিও রয়েছে। তো সবাই সেবা দেওয়ার জন্য এবং রয়েছে সর্বোপরি আমাদের যারা মেডিকেল গ্রাজুয়েট, আমাদের অভিজয়ন রয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এই পর্যন্ত সাফল্যের একটা বড় কারণ বাংলাদেশের অভিজয়নরা খুব অ্যাক্টিভ এবং তারা বাংলাদেশের এই গর্ভবতী মাদের নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো এই সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের যদি সচেতনতার এখনও অভাব থাকে সেটা দূর করতে হবে সবাই মিলে, এটা কনসার্টেড এফোর্ট, তাহলেই হবে ইনশাল্লাহ। জি, ম্যাডামের কাছ থেকে শুনে নিতে চাইবো যে এই পুষ্টি আমরা বলছি যে অবশ্যই ফুল কেয়ারের মতো যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো তো আমরা ডেফিনেটলি এনশিওর করব, পাশাপাশি যে মানে খাদ্যাভ্যাস যেটা রয়েছে, খাবারটা কি ধরনের খাবার আসলে খেতে হবে, খুব সংক্ষেপে যদি একটু বলতেন।
খাবারটা আসলে যেগুলো খাবার পাওয়া যায় সেখানেই কিন্তু আমাদের নিউট্রিশন থাকে। যেমন শাক সবজি প্রচুর কিন্তু আছে আমাদের, তো আমরা ইজিলি শাক সবজি খেতে পারি। দেন মাছ, আমাদের মাছের কোনো অভাব নাই। মাংসই যে খেতে হবে, মুরগি বা অন্য কিছু, নাথিং লাইক দ্যাট। কিন্তু প্রোটিন এটা সাধারণত মাছ থেকে আমাদের আসে, বা তুমি শাক সবজি খেতে পারো। আর হলো ফ্রুটস, আমাদের দেশে তো ফলের কোনো, বর্ষাতে একরকম, শীতে আরেক রকম, আমাদের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। কলা তো সারা বছর পাওয়া যায়। তো এইগুলো ফলগুলোতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। তুমি যদি খেতে পারো তাহলে এনাফ। এবং এটা আমাদের মায়েরা একটু কষ্ট করে যেন খেয়ে নেন, এটা হলো আমাদের কথা। তো ওরা খায়। আর যারা অনেক গরিব থাকে তাদের কোনো কেয়ারই থাকে না। তো এইগুলো সচেতনতা আমাদের অনুমান করতে হবে। বিভিন্ন টিভি প্রোগ্রাম হোক বা হোয়াট এভার দ্য ওয়ে, ওদের মাথার মধ্যে ঢুকাতে হবে। তুমি যখন প্রেগনেন্ট থাকবা তখন অন্তত একটা কলা হলেও খেও, একটা ফল হলেও খেও দিনের মধ্যে, তাহলে ওরা যথেষ্ট পুষ্টি পাবে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, এবং অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের পুষ্টি ভাবনাতে সময় দিয়েছেন সেই জন্য। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এসএমসি নিবেদিত পুষ্টি ভাবনা। আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় স্বাস্থ্য ঝুঁকি এবং কিভাবে স্বাস্থ্য ঝুঁকি থেকে আসলে আমরা পরিত্রাণ পেতে পারি, এবং কিভাবে আমরা একজন গর্ভবতী মায়ের পুষ্টিটা নিশ্চিত করতে পারি যাতে তার যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেও যেন পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে এবং সুস্থভাবে জন্মগ্রহণ করে। এবং আশা করি আমাদের আজকের আয়োজনে আপনাদের সচেতনতা কিছুটা হলেও বাড়াতে পেরেছি। আমাদের পরবর্তী আয়োজনে দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।